একটা একতলার বন্ধ ঘর, সামনে লেখা মর্চুয়ারি। তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলাঠেলি করছে। মর্চুয়ারির অফিস। ৩-৪ জন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে। কোনো রকম ভেতরে উকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে ২-৩ জন কর্মচারী বসে আছেন। তাদেরকে আপাদমস্তক ঘিরে রেখেছে জনাবিশেক মানুষ। সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে, ঝুঁকেই আছে, সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না। বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই। কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা, তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা। ২০ জুলাই সকালবেলা, তখন 11:30টার মতো বাজে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি। প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে, আমার স্ত্রীর ফুফাতো বোন কলিয়াপুর ছেলে। 28-29 বছর বয়স, একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করত। ছিপছিপে গরম, মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত। ছাত্রত্ব ঘুচেছে, বেশি দিন হয়নি। ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল। আগের দিন রাত 10টার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো, সম্ভবত গুলি লেগেছে প্রিয়র। তাহির জামান প্রিয়, একজন ভিডিও সাংবাদিক। কিছুক্ষণ পর জানা গেল প্রিয় আর নেই। গুলিবিদ্ধ মৃতদেহটা পুলিশ নিয়ে গেছে। খবর পেলাম ধানমন্ডির ল্যাবএইডের সামনে ঘটেছে এই ঘটনা। কেউ কেউ বললেও সেন্ট্রাল, ল্যাবএইড আর পপুলার হাসপাতালে খোঁজ নিতে। পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে। 19 তারিখ রাত 12টা থেকে কারফিউ শুরু। 2 দিন ধরে বন্ধ আছে ইন্টারনেট। হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া গেল না। পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে কিনা। তারা জানালো আসেনি। সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে প্রিয়। 11টা থেকে 2 ঘন্টার জন্য কারফিউ তোলা হবে। আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম। পথে তুলে নিলাম মিতুলাপাকে, প্রিয়র মা, কলিয়াপুর বন্ধু। গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগেই পৌঁছেছে সেখানে। শ্রেষ্ঠ আমাদের আরেক ভাগ্নে, প্রিয়র খালাতো ভাই। প্রিয়র এক চাচি আগে থেকেই ছিলেন সেখানে। রেজিস্টারে নাম পাওয়া গেল না প্রিয়র। আমি কীভাবে বললাম একটু অজ্ঞাতনামার লিস্টটা দেখলে হতো না? সেই লিস্টে নেও দেখা গেল সেখানেও প্রায় 10টার মতো লাশের বর্ণনা। শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে। নাম্বারের একটা কাউন্টার লেবেল লাশের গায়ে সাঁটানো। বয়স, সময় ইত্যাদি মিলিয়ে 2টো লাশের শর্টলিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ। প্রায় 40 মিনিট পরে ফিরে এসে বলল পেয়েছে প্রিয়কে। আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য। শ্রেষ্ঠ আমাকে আস্তে করে বলল অবস্থা বেশি ভালো না খালি। একটা ঘুটছি বদ্ধ ঘরে 20-25টা লাশ মেঝেতে ফেলে রেখেছে। একটা ফ্যান পর্যন্ত নেই। লাশগুলোর উপরে চাদর নেই, এলোমেলো পড়ে আছে। একজনের পা উঠে আছে আর একজনের গায়ে। আর রক্ত, চাপ চাপ চুইয়ে পড়া রক্ত। আমি বললাম সেই সন্ধ্যার সময় গুলি লেগেছে, এখনো তাজা রক্ত দেখলে? শ্রেষ্ঠ বন্ধু কি করে বলি, এত রক্ত কোনটা কার বোঝার উপায় নেই। প্রিয়র বন্ধুরা এসে পড়লে এর মধ্যেই। 2-1 জনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে। আগে মিছিলে গিয়েছিল ওরা সবাই, ফিরছিল। সেন্ট্রাল রোডে ওদের আরেক বন্ধু মেধার বাসা। মেধাকে বাসায় পৌঁছে দিতে ওরা 4-5 জন হেঁটে আসছিল। সায়েন্স ল্যাব থেকে গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডের মাথায় আসতেই গুলির শব্দ কানে আসে। ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে ঢুকে যায়। প্রিয় ছিল সবার পেছন। হঠাৎ ওরা পেছন তাকিয়ে দেখে প্রিয় পড়ে গেছে। তখনও মুহুর্মুহু গুলির আওয়াজ আসছে। ল্যাবেডের আরেকটু পেছন থেকে কোনাকুনি গুলি করছে পুলিশ। গুলি থামলে ওরা সামনে এসে দেখে প্রিয়কে নিয়ে গেছে পুলিশ। মাথার পেছনে নিচের দিকের বাঁ সাইডে লেগেছে গুলি। সেন্ট্রাল রোডে ঢোকার মুখে রাস্তার পিছে রক্ত লেগে আছে। প্রিয়র লাশটা পুলিশ মর্গে ফেলে রেখে দিয়ে চলে গেছে। অজ্ঞাত পরিচয়ে একটা ডেথ সার্টিফিকেট করা হয়েছে। তাতে শুধু লেখা আছে গানশট ইনজুরি। এখন ঘটনাস্থল যে থানার অধীনে, সে থানার পুলিশকে লাশের সুরথাল তৈরি করে তারপর অটোপসির জন্য পাঠাতে হবে। এদিকে থানা নিয়ে প্রচণ্ড কনফিউশন তৈরি হয়েছে। কলাবাগান, ধানমন্ডি আর নিউ মার্কেট, এই 3 থানার যে কোনো একটা হতে পারে সংশ্লিষ্ট থানা।
আমি ভাবলাম যেহেতু ধানমন্ডি আর কলাবাগান থেকে কাল রাতে কোনো খবর পাইনি, নিউ মার্কেট থানায় যোগাযোগ করা যাক। ততক্ষণে আবার কারফিউ শুরু হয়ে গেছে। প্রিয়র বন্ধুরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটল নিউ মার্কেট থানায়। এদিকে মর্চুয়ারিতে তখনও বুলেটবিদ্ধ লাশ আসছে। খোলা আকাশের নিচে লাশের স্ট্রেচার রেখে রেজিস্ট্রি ফর্ম পূরণ করছে মানুষ। বেশিরভাগ লাশের বয়সী 20 থেকে 35-এর মধ্যে। শার্টগুলো খুলে নিয়েছে আগেই, বোধহয় ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্যে পরীক্ষার সময়। বেশিরভাগের পরনে প্যান্ট, একজনের পরনে দেখলাম লুঙ্গি। একটা কম বয়সী ছেলের লাশের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ফারদিন, আমার স্কুল ফ্রেন্ড। স্কুল মাঠের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বিল্ডিংটায় আমরা রহস্য খুঁজে বেড়াতাম একসাথে। একটু পরে সম্বিত ফিরে পেলাম। এত বছর পরে ফারদিন নিশ্চয়ই আর দেখতেই কিশোরের মতো নেই। আর এই ছেলেটা ফারদিনের তুলনায় কিছুটা বেটে আর কৃষকায়। এতক্ষণ লক্ষ্য করিনি। আমার পেছনে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল, এরা কি পায়েও গুলি করতে পারে না? সবাইকে বুকে আর পেটে গুলি করছে। কথাটা শুনে আশপাশ থেকে অনেকে তার মুখের দিকে তাকালো, কেউ জবাব দিল না। আমি ভাবলাম, বলি, আর মাথায়ও, আর বললাম না শেষ পর্যন্ত। এসআই এসে লাশ দেখে আবার স্পট পরিদর্শনে গেল। নিশ্চিত হতে হবে এই লাশ তার থানার এখতিয়ারভুক্ত কিনা। শেষে নিশ্চয়তা পাওয়ার পর সুরতহাল তৈরি করে অটোপসির জন্য পাঠাতে পাঠাতে প্রায় 6টা বেজে গেল। লাশ কাটা ঘরের সামনে তখন স্ট্রেচারের ঘাটতি। লাশগুলো চাদর ধরে এনে অবিন্যস্ত ফেলে রেখেছে মেঝেতে। মেঝেতে আর দেয়ালে রক্তের খসটানো দাগ। বাইরে থেকে রক্ত, মাংস, ফিনাইলের ঝাঁঝালো গন্ধের ধাক্কায় আমি ছিটকে এসে বাইরে আম গাছতলায় দাঁড়ালাম। কি যেন বলল, এখানে কফিন পাওয়া যাচ্ছে, একটা এখনই কিনে রাখুন, পরে নাও পেতে পারেন। নারায়ণগঞ্জের আসগর আলী সাহেব একটা কফিনের দরদাম করছেন। আমাকে বললেন তার শালা পেটে গুলি লেগে মারা গেছে। নারায়ণগঞ্জে একটা মুরগির দোকান চালাতো। গণ্ডগোল শুরু হলে ক্যাশে তালা মেরে দোকানের শাটার লাগানোর সময় বাতাসে শীষ দেওয়া গুলি তার পেট ভেদ করে ঠুকে বুকের ডান সাইড দিয়ে বেরিয়ে গেছে। একটা 16-17 বছর বয়সী কিশোরী মেয়ে ফর্ম হাতে ঘুরে বেড়াচ্ছে। ওর বাবা কারফিউয়ের মধ্যে বাসা থেকে নিচে নেমেছিল সিগারেট কিনতে, আর বাড়ি ফিরতে পারবে। আমরা ডোমকে রিকোয়েস্ট করতে গেলাম আমাদের পোস্টমর্টমের সিরিয়ালটা একটু আগে করে দিতে। সেই রংপুর যাবে বডিটা। এত গরম। ডোম বললেন, পাগল হয়েছেন? রাত থেকে এ পর্যন্ত 55টা লাশ, আমরাও মানুষ। ময়নাতদন্ত শেষ হলো রাত 10:30টায়। গোসল করিয়ে কাফন পরিয়ে আমরা অ্যাম্বুলেন্সে রওনা হলাম 11টার কিছু পরে। যাওয়ার পথে নেমে দেখে নিলাম সেন্ট্রাল রোডের সামনে প্রিয়র রক্ত লেগে থাকা রাস্তাটা, স্পষ্ট দাগ, ছোপ ছোপ, জমাট। তখনও কারফিউ চলছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠা দরকার। আমরা উঠে পড়লাম। উঠল না শুধু প্রিয়র বন্ধুরা, ওদের কোনো ভয় নেই, ওদের কান্না নেই, শুধু প্রতীক্ষা আছে। ওরা যেন ভাবলেশীন, সংসপ্তক। অনেকবার লিখতে গিয়ে পিছিয়ে গেছি। এই দুঃস্বপ্নের সাথে আরেকবার বোঝাপড়া করতে সাহস হয়। শেষে ভাবলাম, এই গল্পটাও এই মহান গণ আন্দোলনে আমাদের যৌথ স্মৃতির অংশ। এই দলিল থাকা দরকার। একটা 3 বছরের মেয়ে আছে প্রিয়র। প্রিয়কে সে শুধু বাবা বলে ডাকে না, বলে আমার প্রিয় বাবা। কি মিষ্টি আগে শুনতে, যেন প্রত্যেক কথায় কথায় বাবাকে চিঠি লিখে চলছিল।